হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। তো সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তো প্রায় প্রতিটি চাকরিতেই এই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো আজকের আমরা খুব সহজে কিছু শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো যে ব্যাকরণের কোন অংশে কোন বিষয়ে আলোচনা করা হয়। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং অবশ্যই এখান থেকে চাকরির পরীক্ষাতে 1 নম্বর কমন পাবেনই ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু প্রশ্ন লিখে রেখেছি। আজকের ক্লাসটি শেষ করার পরে আপনারা জাস্ট মুখে মুখে বলে দিতে পারবেন, অর্থাৎ চোখের পলকে বলে দিতে পারবেন ব্যাকরণের কোন অংশে কী নিয়ে আলোচনা করা হয়। তো দেখুন আমি এখানে বেশ কিছু প্রশ্ন লিখে রেখেছি। তো আজকের ক্লাসটি শেষ হওয়ার পরে আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করব এবং আপনাদেরকেও কিছু জিনিস করতে দিব। তো চলুন আমরা আমাদের ক্লাসে চলে যাই। ক্লাসটি শুরু করার আগে প্রথমে আপনাদেরকে একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ভাষার মৌলিক অংশ কয়টি? ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টি, অর্থাৎ প্রত্যেক ভাষারই 4টা মৌলিক অংশ থাকে, আর সেগুলো হচ্ছে বাক্য, ধ্বনি, অর্থ এবং শব্দ। তো এখান থেকে আমরা যে জিনিসগুলো পাই সেগুলো হচ্ছে, অর্থাৎ বাক্যের সাথে বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, শব্দ তত্ত্ব। এবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব যে বাক্য তত্ত্বে ব্যাকরণের কোন অংশগুলো নিয়ে আলোচনা করা হয়, ধ্বনিতত্ত্বে ব্যাকরণের কোন অংশগুলো নিয়ে আলোচনা করা হয়, অর্থতত্ত্বে ব্যাকরণের কোন অংশগুলো আলোচিত হয়, ঠিক একই রকমভাবে শব্দতত্ত্বে ব্যাকরণের কোন অংশগুলো আলোচনা করা হয়। তো চলুন আমরা একটি একটি করে শুরু করে দেই। প্রথমে আমরা আলোচনা করব অর্থতত্ত্ব নিয়ে। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই দেখব অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের জন্য একটি শর্ট নোট আপনারা একটু খাতায় লিখে রাখতে পারেন, সেটি হচ্ছে কোনো শব্দের মধ্যে অর্থ শব্দটি লুকায়িত থাকলে তা হবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, আমি আর একটু ক্লিয়ার করে বলছি, অর্থাৎ কোনো একটা শব্দের মধ্যে যদি অর্থ কথাটি থাকে, অর্থাৎ অর্থ কথাটি লুকায়িত থাকে বা অর্থ কথাটি তার ভিতরে থাকে বা উচ্চারণ করতে গেলে অর্থ কথাটি চলে আসে, সেটি হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, একটু উদাহরণ দেই তাহলে আপনাদের আরেকটু ক্লিয়ার হবে। যেমন ধরুন সমার্থক শব্দ, যেমন ধরুন সমার্থক শব্দ, যেমন সমার্থক শব্দ, দেখুন সমার্থক, আর্থক, অর্থাৎ এখানে একটা অর্থ শব্দটি লুকায়িত আছে, অর্থাৎ সমার্থক শব্দ। ঠিক একই রকমভাবে বিপরীতার্থক শব্দ, একই রকমভাবে আর হচ্ছে শব্দের অর্থ বিচার, এছাড়াও আমরা আরো পাই কি বাগর্থ, গৌণার্থ। তো দেখুন প্রত্যেকটি কথার মধ্যেই গৌণার্থ অর্থাৎ অর্থ কথাটি আছে লুকায়িত অবস্থায়, বাগর্থ, বাগ যোগ অর্থ, আপনারা কল্পনা করুন এভাবে ভেঙে ভেঙে, সমার্থক, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ এবং এখানে অর্থ সরাসরি আছে। অর্থাৎ এই যে 5টা জিনিস আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, শব্দের অর্থ বিচার, বাগর্থ এবং গৌণার্থ, এই অংশগুলো মানে এই জিনিসগুলো কোথায় আলোচনা করা হয়? অর্থতত্ত্বে আলোচনা করা হয়। ক্লিয়ার? তো এবার আমরা শিখব। তো ভিউয়ার্স, ধ্বনিতত্ত্বটা কিভাবে মনে রাখতে পারবো আমরা একটু খেয়াল করুন, শর্ট নোট দিয়ে আপনারা একটু লিখে রাখুন। ধ্বনি ও সন্ধি হলো মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর বন্ধু। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি হবে একটু খেয়াল রাখবেন, একটু মনে রাখুন। এই যে ধ্বনি, ধ্বনির নিচে আন্ডারলাইন করে দিচ্ছি, সন্ধি মূর্ধন্য ন ও মূর্ধন্য স, অর্থাৎ একসাথে। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করুন, ধ্বনি এবং সন্ধি এরা হচ্ছে কাদের বন্ধু? মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর বন্ধু। তো এখান থেকে আমরা কি কি পাচ্ছি একটু খেয়াল করে দেখুন। ধ্বনি থেকে আমরা পাচ্ছি ধ্বনি সংক্রান্ত আলোচনা, অর্থাৎ এখান থেকে আমরা কি কি পাচ্ছি? ধ্বনি সংক্রান্ত যত আলোচনা আছে, অর্থাৎ ধ্বনি সংক্রান্ত যত আলোচনা আছে তা আমরা এই ধ্বনির মধ্যে পেয়ে যাচ্ছি। তার মানে ধ্বনি সংক্রান্ত যত আলোচনা আছে তা কোথায় আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে
আলোচনা করা হয়। এরপরে আছে আমাদের এখানে সন্ধি। এরপরে দেখুন মূর্ধন্য ন এবং মূর্ধন্য স, এটা দ্বারা আমরা কি পাই? আমরা সবাই জানি মোটামুটি নত্ব ও সত্য বিধান, নত্ব ও সত্য বিধান, তাই না? আচ্ছা, তার মানে দেখুন আমার ধ্বনিতত্ত্বে কি কি জিনিস নিয়ে আলোচনা করা হয়? ধ্বনি সংক্রান্ত যত আলোচনা আছে সেইগুলো ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়, সন্ধি নিয়ে আলোচনা করা হয় ও নত্ব ও সত্যবিধান নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ এই তিনটা জিনিস আমার কোথায় আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তো এবার চলুন, তো ভিউয়ার্স, বাক্যতত্ত্ব বা পদক্রম, তো এই ক্ষেত্রে একটা জিনিস একটু আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। তো একটু খেয়াল করুন, এটার জন্য শর্ট নোটটা কি আপনারা একটু লিখে রাখুন। বাবার এক উক্তিতে জ্যোতি প্রভাতে বাগানে গেল। তো আমি একটু আগে বিশ্লেষণ করছি। জ্যোতি হচ্ছে একটা মেয়ের নাম, ধরুন জ্যোতি, অর্থাৎ তার বাবার এক উক্তিতে, অর্থাৎ তার বাবার একটি কথায়, অর্থাৎ একটা কথা বলেছে, সেই এক কথায়, অর্থাৎ প্রথমবারই সে তার বাবার কথাটি শুনে কোথায় চলে গেল? প্রভাতে, অর্থাৎ খুব সকালে বাগানে চলে গেল। তাহলে শর্ট লাইনটা কি? বাবার এক উক্তিতে জ্যোতি প্রভাতে বাগানে গেল। তো ভাইয়া এটা দ্বারা কি বুঝাতে চাচ্ছি একটু ভালো করে খেয়াল করুন। সেটা হচ্ছে আমরা এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, বা এক উক্তি জ্যোতি প্রভাত বাগান। আচ্ছা, তো এই জিনিসগুলো দিয়ে আমরা কি বুঝাতে চাচ্ছি একটু খেয়াল করে দেখুন, ভালো করে একটু খেয়াল করে দেখুন। প্রথমে যে বয় আকার আছে সেটা দিয়ে আমরা বুঝাতে চেয়েছি বাচ্য, একটু খেয়াল করুন, বাচ্য। ওকে, আচ্ছা, তারপরে দেখুন আরেকটি বয় আকার আছে, সেটা দিয়ে আমরা বুঝাতে চেয়েছি কি? বাক্য সংযোজন ও বাক্য বিয়োজন। আচ্ছা, এরপরে খেয়াল করুন, এক দিয়ে কি বোঝাতে চেয়েছি? এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। ওকে, আচ্ছা, এরপরে দেখুন উক্তি দিয়ে কি বোঝাতে চেয়েছি? উক্তি দিয়ে বোঝাতে চেয়েছি উক্তি পরিবর্তন, উক্তি পরিবর্তন। ওকে, ফাইন। এরপরে দেখুন জ্যোতি দিয়ে আমরা সবাই, এরপরে খেয়াল করুন জ্যোতি দিয়ে আমরা সবাই জানি জ্যোতি চিহ্ন। ওকে, আচ্ছা, এরপরে দেখুন প্রভাত, মানে যে প্র দিয়ে আমরা বুঝাতে চেয়েছি প্রবাদ প্রবচন, ক্লিয়ার? এরপরে দেখুন সবার লাস্টে আছে বাগান, অর্থাৎ সবার লাস্টে আছে বাগান থেকে আমরা বুঝাতে চেয়েছি বাগধারা। তাহলে আমরা পাচ্ছি এখানে বাগধারা। ক্লিয়ার? তো দেখুন আমরা খুব সহজেই এতগুলো জিনিস জাস্ট একটি লাইনের মাধ্যমে মনে রাখতে পারবো। তো সেটি হচ্ছে কি? বাবার এক উক্তিতে জ্যোতি প্রভাতে বাগানে গেল। তো এই যে বয় আকার দিয়ে বাচ্য, বয় আকার দিয়ে বাক্য সংযোজন এবং বাক্য বিয়োজন, এক দিয়ে এক কথায় প্রকাশ, উক্তি দিয়ে উক্তি পরিবর্তন, জ্যোতি দিয়ে জ্যোতি চিহ্ন, তারপরে প্রভাতে দিয়ে দিয়ে হচ্ছে প্রবাদ প্রবচন, তারপর হচ্ছে বাগানের বয় আকারে বা আর গয় আকারে গা দিয়ে হচ্ছে আমরা কি পাচ্ছি? বাগ ধারা। অর্থাৎ খুব সহজে আমরা এই লাইনটা মনে রাখলে কিন্তু আমাদের সমস্ত জিনিস আমাদের জানা হয়ে যাচ্ছে, অর্থাৎ বাক্যতত্ত্বে বা পদক্রমের ভিতরে কি জিনিস নিয়ে আলোচনা করা হয়। তো এবার চলুন, তো ভিউয়ার্স 4 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থাৎ শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। তো
তো একটু খেয়াল করুন, এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব হচ্ছে মানে আমার সবচেয়ে কঠিন অংশটি। তো আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে আপনারা এখানে শর্ট নোট দেখতে পাচ্ছেন, সেখানে আমি লিখে রেখেছি ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্বের মধ্যে যা নেই বাকি সেগুলোই হলো শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আপনারা নোট করে নিন। অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি, আমরা যদি ধ্বনিতত্ত্বটা শিখে ফেলতে পারি, বাক্যতত্ত্বটা শিখে ফেলতে পারি এবং অর্থতত্ত্বটা শিখে ফেলতে পারি, যেটা আপনাদেরকে আমি ইতিমধ্যে দেখিয়েছি, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে অর্থতত্ত্ব। অর্থাৎ এই তিনটা জিনিস, অর্থাৎ এই যে অর্থ, ধ্বনি এবং বাক্য, এই তিনটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি শর্টকাটে, তাহলে এই তিনটা জিনিসের বাহিরে যেটা হবে সেটাই হচ্ছে আমার শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তো আসুন আমরা একটু দেখে নেই এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের ভিতরে কি কি জিনিস আলোচনা করা হয়। এক নম্বরে হচ্ছে, একটু খেয়াল করে দেখুন, শব্দরূপ, দ্বিরুক্ত শব্দ, এরপরে আছে লিঙ্গ। দেখুন এখানে কিন্তু অনেক বিস্তর অনেক কিছু আলোচনা করা হয়, সো আপনাদের এগুলো মনে রাখার কোনো দরকার নেই। আপনারা শুধু ওই প্রথম তিনটা মনে রাখলে আপনাদের হয়ে যাবে, অর্থাৎ অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব এবং বাক্যতত্ত্ব। এর বাইরে যা আছে সবগুলো হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তারপরে হচ্ছে এখানে আছে বচন, সমাস, ধাতু, কারক ও বিভক্তি, অনুজ্ঞা, পদ প্রকরণ, উপসর্গ, অনুসর্গ, এরপরে আছে পদাশ্রিত নির্দেশক, প্রকৃতি, প্রত্যয়। অর্থাৎ এখানে অনেক কিছু আলোচনা করা হয়। তো আপনাদের এত কষ্ট করে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। আপনারা শুধু ওই প্রথম তিনটি শর্টকাট শিখে রাখবেন। বাকি যদি সেই তিনটার ভিতরে না পড়ে তাহলে সেটাই হচ্ছে আমার শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। ক্লিয়ার? তাহলে আমরা এভাবে করে কিন্তু খুব সহজেই আমরা মনে রাখতে পারি। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা সেই আমাদের প্রশ্নগুলো প্র্যাকটিস করব, অর্থাৎ কিভাবে আমরা খুব দ্রুত উত্তর দিতে পারবো সেগুলো দেখে নিব। আমাদের প্রথম যে প্রশ্নটি আছে সেটি দেখতে পাচ্ছি, সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 15তে এসেছে। তো রূপতত্ত্ব নাকি ধ্বনিতত্ত্ব নাকি পদক্রম নাকি বাক্য প্রকরণ? তা আমরা কিন্তু শিখেছিলাম, একটু খেয়াল করলে দেখতে পাবেন, এই যে ধ্বনিতত্ত্বের ভিতরে আমরা শর্ট নোটটি কি শিখেছিলাম? ধ্বনিতত্ত্বের মধ্যে শর্ট নোটটি ছিল ধ্বনি এবং সন্ধি, অর্থাৎ ধ্বনি ও সন্ধি এরা হলো মূর্ধন্য ন এবং মূর্ধন্য শ এর বন্ধু। তার মানে ধ্বনি, সন্ধি, নত্ব, সত্যবিধান এরা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমাকে প্রশ্নে জানতে চেয়েছে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? তাহলে হচ্ছে আমার ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ক্লিয়ার? অর্থাৎ অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, আচ্ছা, এরপরে চলুন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখি। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে বাগধারা কোথায় আলোচিত হয়? তো বাগধারা কোথায় আলোচিত হয় একটু খেয়াল করে দেখুন। আমরা শিখেছিলাম বাক্যতত্ত্বের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, যে বাবার এক উক্তিতে জ্যোতি প্রভাতে বাগানে গেল। এই যে বাগানে গেল, বাগান থেকে বাগধারা, তাহলে আপনারা বলুন তো এটি কোথায় আলোচনা করা হয়? বাক্যতত্ত্বে বা পদক্রমে আলোচনা করা হয়। তো বাক্যতত্ত্বে, তাহলে দেখি আমার কোথায় আছে বাক্যতত্ত্ব, অর্থাৎ অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি। 3 নম্বর প্রশ্নটিতে বলেছে ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়? তো এটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 13তে এসেছে। তো অপশন হচ্ছে ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং রূপতত্ত্ব। তো একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন কারক, অর্থাৎ আমরা এক এক করে মিলাতে চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা কি অর্থতত্ত্বের মধ্যে পড়েছে কিনা। তো আমরা অর্থতত্ত্বে কি শিখেছিলাম, যে বাক্যের মধ্যে অর্থ শব্দটি লুকায়িত থাকবে। তো দেখুন এই কথাটার মধ্যে, অর্থাৎ কারকের মধ্যে কোথাও অর্থ শব্দটি লুকায়িত নেই, তার মানে এটি আমার অর্থতত্ত্ব হবে না। তো এবার দেখি এটা ধ্বনিতত্ত্ব হয় কিনা। তো ধ্বনিতত্ত্বের শর্টকাট নোটটা কি ছিল? ধ্বনি ও সন্ধি মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ এর বন্ধু। তো এখানেও দেখা যাচ্ছে কারকের নিয়ে কোনো
আলোচনা হয়নি, অর্থাৎ এখানে আলোচনা হয়েছে ধ্বনি, সন্ধি এবং নত্ব শব্দবিধান নিয়ে। তার মানে ধ্বনিতত্ত্ব আমার সঠিক উত্তর হবে না, অর্থতত্ত্ব সঠিক উত্তর না, ধ্বনিতত্ত্ব সঠিক উত্তর না। তাহলে বাকি রইল দেখি বাক্যতত্ত্ব। তো বাক্যতত্ত্বের ক্ষেত্রে আমরা কি লাইনটা শিখেছিলাম, বাবার এক উক্তিটি জ্যোতি প্রভাতে বাগানে গেল। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে কোথাও কয়ের কোনো উল্লেখ নেই, অর্থাৎ কারকের কোনো কিছুই আমরা পাইনি। তো সেই ক্ষেত্রে বাক্যতত্ত্ব বা পদক্রম আমার সঠিক উত্তর না। তাহলে বাকি রইল কি, আমার বাকি রইল শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। আর এখানেই কারক নিয়ে আলোচনা করা হয়, এই যে খেয়াল করুন কারক, অর্থাৎ কারক ও বিভক্তি কোথায় আলোচনা করা হয়, শব্দ ও রূপতত্ত্বে। ক্লিয়ার? তাহলে আমার 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কোথায়, রূপতত্ত্বে আলোচনা করা হয়। কারক কোথায় আলোচনা করা হয়, রূপতত্ত্বে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝে থাকেন, তাহলে আপনারা 4 এবং 5 এই দুইটা নিজেরা HW করেন এবং আমাকে উত্তরটা জানান, অর্থাৎ 4 নং এবং 5 নং প্রশ্নের সঠিক উত্তর কি হবে। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারা এর পরে কোন টপিকের উপরে ভিডিও চান বাংলা ব্যাকরণের, তো সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।